নমস্কার, দেখছেন 24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান স্কুল। এই মুহূর্তে গোটা দেশে প্রায় সব কিছুতেই লকডাউন, যদিও কিছু কিছু শিথিলতা সাম্প্রতিক সময় এসছে, কিন্তু ক্যাম্পাসে এখনও পর্যন্ত লকডাউন এবং সেই লকডাউন চলবে। ক্যাম্পাসের লকডাউন যাতে পড়াশোনাতে কোনো প্রভাব ফেলতে না পারে, তার জন্য আমাদের এই বিশেষ অনুষ্ঠান স্কুল, প্রধানত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য। প্রত্যেকদিন এই স্কুলে আমরা আলোচনা করি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের কোনো একটি বিষয় নিয়ে। আজকে উচ্চ মাধ্যমিকের দর্শনশাস্ত্র, তার ষষ্ঠ অধ্যায় প্রাকল্পিক ন্যায় ও বৈকল্পিক ন্যায় আলোচনা করবার জন্য, অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বিষয়টি এবং তাদের প্রশ্নের বা জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষক ডক্টর তমাল কুমার দাস। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার স্টুডিওতে। আজকের যে বিষয়, সেই বিষয়ে ছাত্রছাত্রীর যে প্রশ্ন বা জিজ্ঞাসা, তোমাদের সেই প্রশ্ন বা জিজ্ঞাসা তোমরা সরাসরি অনলাইনে এসেও আমাদেরকে করতে পারো। অনুষ্ঠান চলাকালীন আমাদের স্ক্রিনে যে টেলিফোন নাম্বার যায়, সেখানে সেই নাম্বারে ফোন করে। আপাতত আজকের বিষয়টা আমরা শুরুতে যদি স্যারের কাছ থেকে বুঝে নিই। স্যার, আচ্ছা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের আজকে পাঠ্য বিষয় হচ্ছে প্রাকল্পিক ন্যায় ও বৈকল্পিক ন্যায় ও তার বৈধতা বিচার। আচ্ছা, শুরুতে আমরা দেখে নিই যে প্রাকল্পিক ন্যায় বলতে আমরা কি বুঝি। প্রাকল্পিক ন্যায়ের সংজ্ঞায় বলা হয় যে ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি একটি প্রাকল্পিক বাক্য হয়, দ্বিতীয় আশ্রয় বাক্যটি একটি নিরপেক্ষ বচন হয় এবং সিদ্ধান্তটি একটি নিরপেক্ষ বচন হয়, তাকে বলা হয় প্রাকল্পিক ন্যায়। স্বাভাবিকভাবেই তোমাদের এখন মনে হতে পারে যে স্যার, প্রাকল্পিক বচন বলতে কি বুঝি, বা নিরপেক্ষ বচন বলতেই বা কি বুঝি, বা যুক্তি বলতে স্যার আপনি কি বলছেন, যদি একটু বলেন। প্রথমেই বলি যে যুক্তি হচ্ছে আসলে কতগুলি বচনের সমষ্টি, যে কতগুলি জ্ঞাত বচনের সত্যতা থেকে আমরা একটা বিশেষ অজ্ঞাত বচনের সত্যতায় পৌঁছানোর চেষ্টা করি। যে বচনগুলোর ভিত্তিতে আমরা সিদ্ধান্তে পৌঁছাই তাকে বলা হয় হেতুবাক্য বা যুক্তিবাক্য বা আশ্রয় বাক্য, আর তার ভিত্তিতে আমরা যেখানে পৌঁছাই তাকে বলা হয় সিদ্ধান্ত। তাহলে আমরা শুরুতে যুক্তি ব্যাপারটা বুঝলাম যে যুক্তিবাক্যে কি থাকে, যুক্তিতে কি থাকে, যুক্তি বাক্য থাকে আর সিদ্ধান্ত থাকে। এবার আসছি আমরা প্রাকল্পিক বচন কি বা নিরপেক্ষ বচন কি। আমাদের যুক্তিবিজ্ঞানে বলা হচ্ছে যে বচন হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে নিরপেক্ষ বচন, অপরটি হচ্ছে অনিরপেক্ষ বচন। নিরপেক্ষ বচনে কি হয় যে উদ্দেশ্যবিধর সম্পর্কটা কোনো শর্তের উপর নির্ভর করে না, সেটা হচ্ছে নিরপেক্ষ বচন। যেমন এ, ই, আই, ও। আজকে যেহেতু আমাদের নিরপেক্ষ বচন নয়, আমরা নিরপেক্ষ বচনের আলোচনায় যাচ্ছি না। আমরা আসছি এবার অনিরপেক্ষ বচন। সেটি হচ্ছে দুটি, প্রাকল্পিক বচন এবং বৈকল্পিক বচন। প্রাকল্পিক বচনের আকারটা হচ্ছে যদি তবে। যেমন ধরো তোমরা, যদি ড্যাশ তবে ড্যাশ, মানে উদাহরণটা এমন হতে পারে, যদি পি তবে কিউ। যদি আমি এটাকে বাক্যের আকারে না নিই তাহলে দেখা যাবে এটা যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে। এটা হচ্ছে প্রাকল্পিক বচনের আকার। আর বৈকল্পিক বচনের আকারটা হচ্ছে এরকম, ড্যাশ অথবা ড্যাশ। তার মানে এমন হতে পারে যে রাম বাড়ি যাবে অথবা শ্যাম বাড়ি যাবে। এখানে দুটো বিকল্পের কথা বলা হয়, এটা হচ্ছে বৈকল্পিক বচন। এবার আমরা চলে আসি আমাদের মূল জায়গায়, সেটা হচ্ছে কি যে না, আমরা প্রাকল্পিক ন্যায়ের বৈধতা বিচার শিখব। আমরা শুরুতেই বলেছি যে প্রাকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটা থাকে একটা প্রাকল্পিক বচন, আর দ্বিতীয়টি নিরপেক্ষ বচন, আর সিদ্ধান্তটা নিরপেক্ষ বচন। এটা একটা মিশ্র পদ্ধতি। কেন? যেহেতু এখানে দু ধরনের বচন যুক্ত হয়ে এই প্রাকল্পিক ন্যায়টা তৈরি হয়েছে। ধরে নেওয়া যাক একটা উদাহরণ, যে প্রাকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি হচ্ছে এমন যে যদি বৃষ্টি হয় তবে মাটি ভেজে। এখানে এই যদি থেকে তবের মাঝখানের অংশটিকে বলা হয় পূর্বগ, আর তবের পরের অংশটিকে বলা হয় অনুগ। এই প্রাকল্পিক ন্যায়ের বৈধতার দুটি নিয়ম আছে, একটি গঠনমূলক, একটি ধ্বংসমূলক। গঠনমূলকে বলা হয় যে প্রধান আশ্রয় বাক্যের পূর্বগকে যদি আমরা দ্বিতীয় আশ্রয় বাক্যে স্বীকার করি তাহলে সিদ্ধান্তে আমরা অনুগকে স্বীকার করতে পারব। যেমন ধরো, যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে। প্রধান আশ্রয় বাক্যের পূর্বগ কি? বৃষ্টি পড়া। দ্বিতীয় আশ্রয় বাক্যে লিখলাম আমরা বৃষ্টি পড়েছে। তাহলে সিদ্ধান্তে আমরা লিখতে পারি অনুগতে কি আছে? মাটি ভিজেছে। তাহলে লিখলাম সিদ্ধান্তে মাটি ভিজেছে। তাহলে কি দাঁড়ালো? যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে, বললাম বৃষ্টি পড়েছে, সুতরাং মাটি ভিজেছে। কি দেখলাম? যে প্রধান আশ্রয় বাক্যের পূর্বগকে আমরা যদি দ্বিতীয় আশ্রয় বাক্যে স্বীকার করি তাহলে সিদ্ধান্তে আমরা অনুগকে স্বীকার করতে পারবো। এটা হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের বৈধতার নিয়ম। এক্ষেত্রে যদি নিয়মটা লঙ্ঘন করা হয় তাহলে কি দোষ হয়, এটা আমাদের জানার দরকার। আমরা আগেই বলেছি যে প্রধান আশ্রয় বাক্যের পূর্বগকে আমরা দ্বিতীয় আশ্রয় বাক্যে স্বীকার করতে পারি, অনুগকে নয়।
কিন্তু সেক্ষেত্রে যদি ব্যাপারটা এমন দাঁড়ায় যে যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে, বললাম মাটি ভিজেছে সুতরাং বৃষ্টি পড়েছে, মানে আমরা আগে দ্বিতীয় আশ্রয় বাক্যে অনুগকে স্বীকার করলাম, করে পূর্বগকে স্বীকার করলাম, তাহলে এটা কিন্তু হবে অবৈধ এবং এটার দোষ হবে অনুগ স্বীকারজনিত দোষ। কেননা নিয়মে আছে দ্বিতীয় আশ্রয় বাক্যে পূর্বগকেই স্বীকার করা যায়, অনুগকে নয়। এবার আসি আমরা এর দ্বিতীয় রূপ ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়। সেটা কি? সেখানেও প্রধান আশ্রয় বাক্যটি যদি এমনই হয় যে যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে, এখানে অনুগটা হচ্ছে মাটি ভেজা। দ্বিতীয়টার ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা যদি দ্বিতীয় আশ্রয় বাক্যে অনুগকে অস্বীকার করতে পারি তাহলে সিদ্ধান্তে আমরা পূর্বগকে অস্বীকার করতে পারবো। যেমন যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে, দ্বিতীয় আশ্রয় বাক্যে আমরা বললাম যে মাটি ভেজেনি সুতরাং বৃষ্টি পড়েনি, এটা হলো বৈধ রূপ। কিন্তু যদি দেখা যায় যে আমরা এরকম বললাম যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে, বললাম বৃষ্টি পড়েনি সুতরাং মাটি ভেজেনি, তাহলে কিন্তু এটা দোষ হয়ে গেল। কেন না? বৈধতার নিয়মে বলা হয়েছে যদি দ্বিতীয় আশ্রয় বাক্যে কিছু অস্বীকার করতে হয় তাহলে সেটাই অবশ্যই অনুগ হতে হবে, পূর্বগ নয়। যদি আমরা দ্বিতীয় আশ্রয় বাক্যে পূর্বগকে অস্বীকার করে তাহলে আমাদের এখানটায় পূর্বগ অস্বীকারজনিত দোষ হবে। এটা হচ্ছে সাধারণভাবে প্রাকল্পিক ন্যায়ের দুটো রূপ, একটা গঠনমূলক একটা ধ্বংসমূলক। গঠনমূলকের শর্ট নেম হচ্ছে এমপি আর ধ্বংসমূলকের শর্ট নেম হচ্ছে এমটি। আচ্ছা, আমাদের আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আরেকটি আছে, সেটা হচ্ছে যে আমাদের বৈকল্পিক ন্যায়ের বৈধতা বিচার। এতক্ষণ আমরা প্রাকল্পিক ন্যায় যা বুঝলাম ঠিক তেমনিভাবে আমরা বৈকল্পিক ন্যায়টাও বুঝে নেব। সেটা কীরকম? যে বৈকল্পিক ন্যায় সংজ্ঞাতেও ঠিক একই রকমভাবে যে ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি বৈকল্পিক বাক্য, দ্বিতীয়টি নিরপেক্ষ বচন এবং সিদ্ধান্তটি নিরপেক্ষ বচন, তাকে বলা হয় বৈকল্পিক ন্যায়। কিন্তু এখানে গুরুত্ব দিয়ে মাথায় রাখতে হবে প্রধান আশ্রয় বাক্যে বৈকল্পিক বাক্যে যে দুটো বিকল্পের কথা বলা হয়, যেমন ধরো রাম বাড়ি যাবে অথবা শ্যাম বাড়ি যাবে, তাহলে এই অথবা শব্দটির দ্বারা আমরা কিন্তু দুটো বিকল্প উত্থাপন করেছি। বৈকল্পিক ন্যায়ের প্রধান যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা যে এই যে বিকল্প দুটো, সেই বিকল্প দুটো বিসংবাদী না অবিসংবাদী, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা কীরকম? যে ধরো রাম বাজারে গিয়ে চাল কিনবে অথবা তেল কিনবে, বললাম রাম বাজারে গিয়ে চাল কিনবে না সুতরাং তেল কিনবে, বা তেল কিনবে না চাল কিনবে, দুটোই হতে পারে। কারণ বৈকল্পিক বচনে এটা দাবি করা হয় যে দুটো বিকল্পের মধ্যে যে কোনো বিকল্প, একটি বিকল্প অবশ্যই সত্যি হবে কিন্তু অপরটি সত্য হওয়ার পথে কোনো বাধা থাকতে পারে না। কিন্তু এই দুটি বিকল্প যদি বিসংবাদী হয়, বিসংবাদী শব্দটির অর্থ হচ্ছে বিরুদ্ধ, অর্থাৎ দেখা গেল যে বিকল্প দুটো পরস্পর বিরুদ্ধ, তাহলে কিন্তু এই দুটো বিকল্প কখনোই একসাথে সত্য হতে পারে না। তাহলে বৈকল্পিক ন্যায়ের বৈধতা বিচারের শুরুতে আমাকে দেখতে হবে যে বৈকল্পিক ন্যায়টি আমি বিচার করব সেই বিকল্প দুটো পরস্পর বিরুদ্ধ কি বিরুদ্ধ নয়। এই অর্থে বৈকল্পিক ন্যায়ের দুটো রূপ আছে, একটা হচ্ছে অবিসংবাদী রূপ, আরেকটি হচ্ছে বিসংবাদী রূপ। অবিসংবাদী রূপটা এরকম হতে পারে যে রাম বাজারে গিয়ে চাল কিনবে অথবা তেল কিনবে, তাহলে দ্বিতীয় আশ্রয় বাক্যে আমি কি করতে পারি? এই দুটো বিকল্পের যে কোনো একটা বিকল্পকে আমরা অস্বীকার করতে পারি। যেমন বললাম রাম বাজারে গিয়ে চাল কিনবে না, তাহলে যে অপর বিকল্পটি পড়ে রয়েছে তেল কিনবে, সুতরাং রাম বাজারে গিয়ে তেল কিনবে, এটা বৈধ রূপ। আবার এমনও হতে পারে যে রাম বাজারে গিয়ে তেল কিনবে অথবা চাল কিনবে, বললাম চাল কিনবে না সুতরাং সে তেল কিনবে, এটাও বৈধ রূপ। কিন্তু এটা কখনোই বৈধ হবে না যে রাম বাজারে গিয়ে চাল কিনবে অথবা তেল কিনবে, বললাম রাম বাজারে গিয়ে চাল কিনবে সুতরাং তেল কিনবে না, এটা হচ্ছে অবৈধ রূপ। কারণ বৈধতার নিয়ম অনুযায়ী আমরা দুটো বিকল্পের মধ্যে যে কোনো একটি বিকল্পকে আমরা যদি দ্বিতীয় আশ্রয় বাক্যে অস্বীকার করি তাহলে প্রধান আশ্রয় বাক্যের যে অপর বিকল্পটি পড়ে থাকে সিদ্ধান্তে আমরা সেটিকে স্বীকার করতে পারি, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি এই বিকল্প দুটো পরস্পর বিরুদ্ধ হয়, যেমন ধরো একটা মানুষ একই সঙ্গে রোগা এবং মোটা দুটো হতে পারে না, বা এমন হতে পারে যে একটা মানুষ লম্বা অথবা বেটে, দুটো একসাথে হতে পারে না। তাহলে সেক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বলি যে ধরো বললাম যে রামবাবু দিল্লিতে আছেন অথবা কলকাতাতে আছেন। আমরা এতক্ষণ বৈধতার যে নিয়ম পড়েছি তাতে আমরা দেখেছি কি দুটি বিকল্পের যে কোনো একটি বিকল্পকে যদি আমরা দ্বিতীয় আশ্রয় বাক্যে অস্বীকার করি তাহলে অপর বিকল্পটিকে আমরা স্বীকার করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমরা যদি বলি রামবাবু দিল্লিতে অথবা কলকাতাতে, আমরা বললাম রামবাবু দিল্লিতে নেই সুতরাং রামবাবু কলকাতাতে, এটা বৈধ। বা আবার যদি এমন বলি যে রামবাবু দিল্লিতে অথবা কলকাতাতে, রামবাবু কলকাতাতে নেই সুতরাং রামবাবু দিল্লিতে, এটিও বৈধ। অন্যথায় অবৈধ হবে, এতক্ষণ আমরা এটাই শিখেছি। কিন্তু এই বিসংবাদীতে একটা বিশেষ রূপ হচ্ছে এটা,
সেটা হচ্ছে যে আমরা যদি দ্বিতীয় আশ্রয় বাক্যে এক্ষেত্রে কোনো বিকল্প স্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে অস্বীকারও করি, তাহলেও এটা বৈধ হবে। কেন? যেহেতু এভাবে বোঝাই যে রামবাবু দিল্লিতে অথবা কলকাতাতে, এবার বললাম রামবাবু দিল্লিতে আছেন, সুতরাং রামবাবু কলকাতাতে নেই, আমরা সিদ্ধান্তে একটা বিকল্পকে অস্বীকার করলাম। আগে আমরা যা পড়িয়েছি সেই অনুযায়ী হলে এটা অবৈধ হয়ে যেত, কিন্তু এখন কিন্তু এটা অবৈধ হবে না। কেন হবে না? যেহেতু দুটো বিকল্প পরস্পর বিরোধী। আপাতত আমরা তাহলে এটা দেখলাম প্রাকল্পিক এবং বৈকল্পিক ন্যায়ের, প্রাকল্পিক এবং বৈকল্পিক ন্যায়ের ক্ষেত্রে যে প্রাকল্পিকের ক্ষেত্রে প্রধান আশ্রয় বাক্যের পূর্বগকে স্বীকার করে যদি অনুগকে স্বীকার করা হয় তাহলে এটি বৈধ হয়। আর ধ্বংসমূলকে কি শিখলাম? যে প্রধান আশ্রয় বাক্যের অনুগকে অস্বীকার করে সিদ্ধান্তে যদি পূর্বগকে অস্বীকার করা হয় তাহলে এটি বৈধ হয়। আর বৈকল্পিক ন্যায় কি শিখলাম আমরা? প্রধান আশ্রয় বাক্যে যে দুটো বিকল্প থাকবে সেই দুটো বিকল্পের যে কোনো একটিকে যদি দ্বিতীয় আশ্রয় বাক্যে অস্বীকার করা হয় তাহলে অপর বিকল্পটিকে সিদ্ধান্তে স্বীকার করা যাবে, এটাই বৈধতা রূপ। আর যদি দেখা যায় বিকল্প দুটি বিসংবাদী হয়েছে তাহলে সেক্ষেত্রে যে কোনো একটি বিকল্পকে দ্বিতীয় আশ্রয় বাক্যে স্বীকার বা অস্বীকার যাই করি না কেন অপর বিকল্পটিকে আমরা পর্যায়ক্রমে স্বীকার বা অস্বীকার করতে পারব। স্যার, আমাদের আজকের বিষয়টা মোটামুটি বোঝা হলো। এই এখনো পর্যন্ত একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসি। একটা বিরতির পর ফিরে আসি তোমাদের যাদের যাদের প্রশ্ন করবার রয়েছে বা কোনো জিজ্ঞাসা রয়েছে বিষয় বোঝার পরে আজকের বিষয় সম্পর্কে, তারা অবশ্যই সরাসরি এসে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিফোন নাম্বারে ফোন করে তোমাদের প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারো। একটা ছোট বিরতির পর ফিরছি এই স্কুল নিয়ে, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। হ্যাঁ, বিরতির পর ফিরে এলাম জি 24 ঘন্টার এই বিশেষ অনুষ্ঠান ই স্কুল নিয়ে। স্যার, আপনার আজকের বিষয় যা পড়িয়েছেন, আপনি উচ্চ মাধ্যমিকের দর্শনের, আমরা দেখেছি যে প্রাকল্পিক এবং বৈকল্পিক ন্যায়, এর মুহূর্তে দুটো প্রশ্ন রয়েছে আমাদের কাছে, একটু শুনে নিই দুই ছাত্রছাত্রীর প্রশ্ন, তারা কি বলছে। আচ্ছা, প্রশ্ন। আমি বেলঘরিয়া মহাকালী উচ্চ বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আমার নাম সোহিনী ব্যানার্জি। স্যার, অনুগ স্বীকারজনিত দোষ কখন হয় আমাকে একটু বুঝিয়ে দেবেন? নমস্কার, আমি অন্বেষা পোদ্দার, বেলঘরিয়া নন্দননগর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। প্রাকল্পিক ন্যায়ের নিয়ম দুটো একটু ভালোভাবে বুঝিয়ে দেবেন স্যার। দুটো প্রশ্ন স্যার, আশা করি clear? আচ্ছা, দুটো প্রশ্ন। দ্বিতীয়জন যে প্রশ্নটি করলো সেইটাকে যদি আমি ধরি তাহলে প্রথম জনের প্রশ্নের উত্তরটা একই সাথে আমরা পেয়ে যেতে পারি। প্রথমজন মহাকালী স্টুডেন্ট যিনি বলল সে হচ্ছে অনুগ স্বীকারজনিত দোষ, আর ও বললো দুটোই আরেকবার একটুখানি বলতে। আমি শর্টলি বলার চেষ্টা করছি, তোমরা দেখো এটা বুঝতে পারো কিনা। প্রাকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটা প্রাকল্পিক বাক্য হতে হবে। সেটা কেমন? যদি তবে আকারের বাক্য। একটু আগে যে উদাহরণটা দিয়েছি সেই একই উদাহরণ দিয়ে বলছি। যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে, বৃষ্টি পড়াটা হচ্ছে পূর্বগ, মাটি ভেজাটা হচ্ছে অনুগ। বৈধতার নিয়ম অনুসারে প্রধান আশ্রয় বাক্যের পূর্বগকে যদি আমি দ্বিতীয় আশ্রয় বাক্যে স্বীকার করি তাহলে সিদ্ধান্তে আমি অনুগকে স্বীকার করতে পারবো। এটা হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের প্রথমটা। কি এটা কি দেখা গেল? দ্বিতীয় আশ্রয় বাক্যে আমরা পূর্বগকে স্বীকার করে সিদ্ধান্তে আমরা অনুগকে স্বীকার করেছি, সুতরাং এটি বৈধ। কিন্তু যদি ব্যাপারটা এমন হতো যে যদি পি তবে কিউ, কিউ দেয়ারফর পি, তাহলে কি দাঁড়ালো? যে অনুগকে আমরা দ্বিতীয় আশ্রয় বাক্যে স্বীকার করে পূর্বগকে আমরা সিদ্ধান্তে স্বীকার করলাম, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে গেল অনুগ স্বীকারজনিত দোষ। এটা করা যাবে না, এটা অবৈধ। এটা হলো আমাদের গঠনমূলকের। এবার আসছি আমরা ধ্বংসমূলকে। ধ্বংসমূলকে ব্যাপারটা আছে যদি পি তবে কিউ, পি হচ্ছে পূর্বগ, কিউ হচ্ছে অনুগ। ধ্বংসমূলকে আমরা বলেছি যে দ্বিতীয় আশ্রয় বাক্যে আমরা অনুগকে অস্বীকার করতে পারি। অস্বীকার করতে পারি মানে আমরা বলতে পারি নেগেশন কিউ, মানে কিউ নয়, আমরা এই অনুগকে অস্বীকার করলাম। তাহলে আমি সিদ্ধান্তে বলতে পারি যে নেগেশন পি, তার মানে পি নয়। মানে যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে, বললাম মাটি ভেজেনি, সুতরাং বৃষ্টি পড়েনি, এটা হচ্ছে বৈধ রূপ। কিন্তু যদি ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আমরা বললাম যে নেগেশন পি দেয়ারফর নেগেশন কিউ, এখানে কি হলো?
যে প্রধান আশ্রয় বাক্যের পূর্বগকে আমরা অস্বীকার করে ফেললাম, কিন্তু আমরা শিখেছি ধ্বংসমূলকে যদি অস্বীকার করতে হয় অনুগকে অস্বীকার করতে হবে, কিন্তু আমরা এখানে পূর্বকে অস্বীকার করে ফেললাম। সুতরাং এটা হবে পূর্বগ অস্বীকারজনিত দোষ। খুব সাধারণ কথায় বৃষ্টি না পড়লেও তো মাটি ভিজতে পারে। হ্যাঁ, অন্য অনেকভাবেই ভিজতে পারে। বেশ, একজন টেলিফোন লাইনে রয়েছে এক ছাত্র বা ছাত্রী বন্ধু। নমস্কার, কে আছো টেলিফোন লাইনে? নমস্কার, আমি অমরনাথ সেন, হচ্ছে কলকাতা। আমার প্রশ্নটা ছিল বিকল্প বিকল্প ন্যায় যদি গঠনমূলক ন্যায় মানে দুটি। অমরনাথ, তোমার বাড়ির টিভি সেটটা একটু অফ, সাউন্ডটা মিউট করে দাও বা অফ করে দাও প্লিজ, নাহলে তোমার কথা আমরা শুনতে পাবো না। বাড়িতে টিভি চলছে না, যে কোনো ভাবে ফিডব্যাক আসছে। তাহলে আমার প্রশ্নটা হলো যে ওই প্রাকল্পিক ন্যায়ের দুইটি গঠনমূলক ও ধ্বংসমূলক, তো এই দুটোর মধ্যে সম্পর্কটা কি? বেশ, গঠনমূলক প্রশ্ন ক্লিয়ার কি না, প্রশ্নটা ক্লিয়ার নয়, কারণ অমরনাথ আরেকবার যদি না প্রশ্নটা বুঝতে পেরেছি, কিন্তু ওর প্রশ্নটা এক্ষেত্রে অতটা প্রাসঙ্গিক নয়। কিভাবে সেটা হচ্ছে কি, প্রাকল্পিক ন্যায়ের দুটো রূপ, একটা গঠনমূলক একটা ধ্বংসমূলক। সুতরাং আইডেন্টিফাই এদের দুজনের মধ্যে সম্পর্কটা কিছু নেই। যেমন মানুষ তিন প্রকার, ছেলে মেয়ে বা নপুংসক, এরকম ভাবে হতে পারে শ্রেণীবিভাগ। তেমনি প্রাকল্পিক ন্যায়ের দুটো ভাগ, একটা আমরা গঠনমূলক ভাবে ভাবি আর একটা আমরা ধ্বংসমূলক ভাবে ভাবি। এটা তার দুটো রূপ। এই দুটো রূপে দু রকম ভাবে আমরা কোনো না কোনো সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করি। আর কেউ আজকে এই মুহূর্তে টেলিফোন লাইনে? এই মুহূর্তে টেলিফোন লাইনে কেউ নেই। স্যার, যদি এমন কোনো বিষয় আজকে পড়ানোর মধ্যে আপনি যা ইতিমধ্যেই পড়েছেন তার মধ্যে থাকে একটু ইন্ট্রিকেট, যেটা বলে দেওয়া প্রয়োজন বলে মনে করছেন, বলে দেবেন কিছু? ঠিক এই বিষয়টার উপর যদি হয়, আমি বলবো যে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের প্রাকল্পিকের পূর্বগ অনুগ থেকে এভাবে কিছু জিনিস আসতে পারে। একটা বিশেষ কথা তাহলে বলি, এটা অতটা কঠিন না হলেও ব্যাপারটা একটু ক্রিটিক্যাল। যেটা হচ্ছে, ধরো আমরা প্রাকল্পিক ন্যায় শিখেছি প্রধান আশ্রয় বাক্যের পূর্বগকে দ্বিতীয় আশ্রয় বাক্যে স্বীকার করতে হবে, করে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে হবে, এটা বৈধ। যদি এরকম হতো প্রাকল্পিক ন্যায়টা যে যদি রাম বাড়ি না যায় তবে শ্যাম বাড়ি যাবে, যদি রাম বাড়ি না যায় তবে শ্যাম বাড়ি যাবে, দ্বিতীয় আশ্রয় বাক্যে বললাম রাম বাড়ি যাবে না, সুতরাং সিদ্ধান্তে শ্যাম বাড়ি যাবে। দেখে মনে হতে পারে স্যার দ্বিতীয় আশ্রয় বাক্যে তো আমি এটা অস্বীকার করেছি, যে রাম বাড়ি যাবে না বলছি। কিন্তু তোমরা একটু খেয়াল করে দেখো, আমি যেটা বোঝাতে চাইছি যে পূর্বকের স্বীকৃতি বলতে বোঝায় যে সেখানে কোনো সদর্থক বা নগর্থক চিহ্নের দ্বারা তোমরা প্রভাবিত হবে না। যদিও দ্বিতীয় আশ্রয় বাক্যটি আছে কি রাম বাড়ি যাবে না, দেখে মনে হচ্ছে নগর্থক, কিন্তু এটি নগর্থক নয়, কারণ পূর্বগতে বলা হয়েছিল যদি রাম বাড়ি না যায় তবে শ্যাম বাড়ি যাবে। দ্বিতীয় আশ্রয় বাক্যে বললাম রাম বাড়ি যাবে না, তার মানে কি প্রধান আশ্রয় বাক্যের পূর্বগকেই কিন্তু আমরা দ্বিতীয় আশ্রয় বাক্যে স্বীকার করলাম, করে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করলাম। তোমরা অন্যভাবে প্রভাবিত হয়ে যেতে পারো যে মনে হচ্ছে যেন পূর্বকে অস্বীকার করা হয়েছে। সেই কারণে আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি যে পূর্ব এবং অনুগর স্বীকৃতি বা অস্বীকৃতি বলতে সেই তথ্য বা ঘটনাটাকে বোঝাবে। পূর্বক বলতে যদি থেকে তবের পুরো অংশটাই হচ্ছে পূর্বক, সেটা হ্যাঁবাচক হোক কিংবা নাবাচক হোক, সেই পুরো ঘটনাটা বা তথ্যটার স্বীকৃতি বা অস্বীকৃতির কথাই কিন্তু এই প্রাকল্পিক ন্যায় বলা হচ্ছে। টেলিফোন লাইনে আরেকজন রয়েছে। নমস্কার, কে আছো টেলিফোন লাইনে? স্যার আমি পল্লবী বলছিলাম পল্লবী, বীরভূম তোমার জেলা প্রশ্ন। থেকে। না, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের লক্ষণ কি? প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের লক্ষণ কি? শুনতে থাকো। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের লক্ষণ সেটা হচ্ছে, প্রাকল্পিক ন্যায় হচ্ছে মিশ্র ন্যায়। ন্যায় দেখো দু প্রকার হতে পারে, একটা হচ্ছে অমিশ্র, একটা মিশ্র। অমিশ্র ন্যায় কি, যদি দেখা যায় যে যুক্তি তৈরি হয়, কখনো দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত হতে পারে, সেটা মাধ্যম অনুমানে, কিংবা কখনো একটি আশ্রয় বাক্য থেকে আসে অমধ্যম অনুমানে। কিন্তু সেখানে যখন তিনটেই নিরপেক্ষ বচন থাকে বা তিনটেই যদি সাপেক্ষ বচন থাকে, তাহলে আমরা তাকে বলি অমিশ্র ন্যায়। কিন্তু আমাদের প্রাকল্পিক যুক্তিটা হচ্ছে কিন্তু মিশ্র যুক্তি। কেন মিশ্র যুক্তি? কারণ এখানে আমরা সাপেক্ষ এবং নিরপেক্ষ দু ধরনের বচন দিয়ে গঠিত। সুতরাং তুমি যদি বলো যে প্রাকল্পিক ন্যায়ের লক্ষণ কি, তাহলে সেই লক্ষণ বলতে হবে আমাদেরকে যে প্রাকল্পিক ন্যায় আসলে একটা মিশ্র যুক্তি, যেখানে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচন সমন্বিত একটা যুক্তি। একটা ছোট বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসি জি 24 ঘন্টা নিবেদিত স্কুল নিয়ে। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।
জি 24 ঘন্টার স্কুল নিয়ে ফিরে এলাম। আরও দুই ছাত্রছাত্রী আমাদের কাছে পাঠিয়েছে তাদের প্রশ্ন থ্রু হোয়াটসঅ্যাপ। একবার দেখে নিই স্যার তাদের প্রশ্ন। নমস্কার, আমি শর্মিষ্ঠা দাস, নন্দননগর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। অথবা কথাটি যে দুটি অর্থে ব্যবহার করা হয় সেটি একবার বলবেন স্যার? আমার নাম অংশিকা মণ্ডল, আমি বেলঘড়িয়া মহাকালী উচ্চ বালিকা বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্রী। স্যার, বিকল্প স্বীকারজনিত দোষ কখন হয় একটু বুঝিয়ে দিলে ভালো হয়। স্যার দুটো প্রশ্নের উত্তর। আচ্ছা ঠিক আছে, মহাকালীর যে মেয়েটি বললো আগে বিকল্প স্বীকারজনিত দোষ, আগে এটা বলে নিই। আচ্ছা, বৈকল্পিক ন্যায়ে আমরা এতক্ষণ শিখেছি যে প্রধান আশ্রয় বাক্যে যে দুটি বিকল্পের কথা বলা হয় সেই দুটো বিকল্পের যে কোনো একটি বিকল্পকে যদি আমরা দ্বিতীয় আশ্রয় বাক্যে অস্বীকার করি তাহলে অপর বিকল্পটিকে আমরা সিদ্ধান্তে স্বীকার করতে পারব। এটাই বৈকল্পিক ন্যায়ের বৈধতার নিয়ম। আমাকে তুমি জিজ্ঞেস করেছ যে বিকল্প স্বীকৃতি দোষ। তাহলে আমরা যেহেতু যুক্তির বৈধতার নিয়মে বলেছি যে দ্বিতীয় আশ্রয় বাক্যে যে কোনো একটি বিকল্পকে অস্বীকার করা যাবে, কোনো বিকল্পকেই দ্বিতীয় আশ্রয় বাক্যে স্বীকার করা যাবে না, তাহলে যদি তোমরা দেখো যে বৈকল্পিক ন্যায়ের যেটা বিচার করতে দিয়েছে তার প্রধান আশ্রয় বাক্যে যে দুটি বিকল্প বলছে সেই দুটি বিকল্পের কোনো একটিকে যদি স্বীকার করা হয় তাহলেই সেটা বিকল্প স্বীকারজনিত দোষ হয়ে গেল। কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই ব্যতিক্রমী নিয়মটার কথা। কোন নিয়মটা? যে বিকল্প শব্দটা কোন অর্থে প্রযুক্ত হয়েছে। যদি দেখা যায় এটা অবিসংবাদী অর্থে প্রযুক্ত হয়েছে, তার মানে যে দুটি বিকল্পের কথা বলছে যে সেই দুটি বিকল্প বাস্তবে স্ববিরোধী নয়, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় আশ্রয় বাক্যে সবসময় একটি বিকল্পকে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পটিকে স্বীকার করতে হবে, এটাই বৈধতার নিয়ম। যদি দ্বিতীয় আশ্রয় বাক্যে কোনো একটি বিকল্পকে স্বীকার করা হয় তাহলে বিকল্প স্বীকৃতিজনিত দোষ ঘটে। কিন্তু যদি এক্ষেত্রে দেখা যায় একই রকমভাবে তোমাকে দেওয়া হলো রামবাবু দিল্লিতে অথবা কলকাতাতে, বললো রামবাবু দিল্লিতে সুতরাং রামবাবু কলকাতাতে নেই, তাহলে তোমার মনে হতে পারে একটা বিকল্প তো স্বীকার করা হয়েছে স্যার, তাহলে এটা বিকল্প স্বীকৃতিজনিত দোষ। কিন্তু ব্যাপারটা তা নয়। যেহেতু এখানে বিকল্প দুটো পরস্পর বিরুদ্ধ, সেক্ষেত্রে এই দুটো বিকল্পের যে কোনো একটিকে স্বীকার বা অস্বীকার করে যাই সিদ্ধান্তই নেওয়া হোক না কেন সেটা বৈধ হবে। তাহলে তোমাদের বিকল্প স্বীকারজনিত দোষ কখন দেখা দেবে? যদি দেখা যায় যে ওই দুটো বিকল্প পরস্পর বিরোধী নয়, মানে সেই বিকল্পটা অবিসংবাদী অর্থে ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে যদি কোনো একটি বিকল্পকে দ্বিতীয় আশ্রয় বাক্যে স্বীকার করা হয় তাহলেই বিকল্প স্বীকারজনিত দোষ ঘটবে। আচ্ছা, আরেকটি দ্বিতীয় প্রশ্ন করেছিল, সেটা আরেকবার একটুখানি দেখা যায় কি? দ্বিতীয় প্রথম যে প্রশ্নটি সেটাকে আরেকবার এই হাফে যেটা আমরা যে দুটো ভিডিও কোশ্চেন ছিলাম আরেকবার কি শোনা যায়? প্রথম প্রশ্ন। নমস্কার, আমি শর্মিষ্ঠা দাস, নন্দননগর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। অথবা কথাটি যে দুটি অর্থে ব্যবহার করা হয় সেটি একবার বলবেন স্যার? আমার তুমি যেটা আমরা বললাম, আমি ওই বিকল্প স্বীকৃতিজনিত দোষ বলতে গিয়ে যা বললাম এক্ষুনি ব্যাখ্যা দিলাম, আরও আরেকবার তোমার নিশ্চয়ই বুঝে যাওয়া উচিত। আবার বলছি, অথবা শব্দটির দ্বারা বৈকল্পিক বাক্যে যে দুটি বিকল্পের কথা বলা হচ্ছে প্রথমেই দেখতে হবে সেই দুটো বিকল্প পরস্পর বিরুদ্ধ কিনা। যদি পরস্পর বিরুদ্ধ হয় তাহলে তাদের যে কোনো একটি বিকল্পকে তুমি স্বীকার বা অস্বীকার করে সিদ্ধান্ত টানতে পারো। আচ্ছা, এটা এখানে আমি করেছিলাম, দেখো, পি অথবা কিউ। এখানে আমরা প্রথম একটা বিকল্পকে পিকে আমি অস্বীকার করলাম, কিউকে সিদ্ধান্ত করলাম, তাহলে এটা আমার বৈধ হলো। আবার ঠিক একইভাবে পি অথবা কিউ, এখানে আমি পিকে অস্বীকার করেছিলাম, এখানে আমি পিকে স্বীকার করলাম করে সিদ্ধান্তে অন্য একটা বিকল্পকে অস্বীকার করলাম, এটা দুটো ক্ষেত্রেই বৈধ। আবার পি ভেল কিউ, এক্ষেত্রে দেখো দুটো বিকল্পের মধ্যে আমরা তো আগেই জানি যে কোনো একটা বিকল্পকে অস্বীকার করলে সিদ্ধান্তে সবসময় স্বীকার হলেই দুটো ক্ষেত্রেই বৈধ হবে, এটার মধ্যে কোনো ব্যতিক্রম নেই। ব্যতিক্রম হচ্ছে এটাই যে আমরা দুটো বিকল্পের মধ্যে যে কোনো একটা বিকল্পকে আমরা দ্বিতীয় আশ্রয় বাক্যে স্বীকার করছি, অথচ সিদ্ধান্তে অন্য বিকল্পটাকে অস্বীকার করেছি, যা স্বাভাবিক নিয়ম অনুযায়ী অবৈধ হওয়ার কথা। কিন্তু এখানে কিন্তু এটা অবৈধ হচ্ছে না, বৈধই হচ্ছে। কারণ আমাদেরকে দেখতে হবে যে বিকল্প শব্দটা যদি পরস্পর বিরুদ্ধ হয় তাহলে যে কোনো একটা বিকল্পকে আমরা দ্বিতীয় আশ্রয় বাক্যে স্বীকার করে অপর বিকল্পটিকে সিদ্ধান্তে আমরা অস্বীকার করতে পারি, বা যে কোনো একটা বিকল্পকে আমরা দ্বিতীয় আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে স্বীকার করতে পারি। উভয় ক্ষেত্রেই এটি বৈধ। কিন্তু অবৈধ হবে কখন?
যদি দেখা যায় দুটো বিকল্প পারস্পরিকভাবে বিরুদ্ধ নয়। রামবাড়ি যাবে এবং শ্যামবাড়ি যাবে, বললাম রাম বাড়ি যাবে না, সুতরাং শ্যামবাড়ি যাবে, বৈধ, আগেও বলেছি। কিন্তু এক্ষেত্রে যদি বলি যে রামবাড়ি যাবে অথবা শ্যামবাড়ি যাবে, বললাম রাম বাড়ি যাবে, সুতরাং শ্যামবাড়ি যাবে না, এইখানে হয়ে গেল বিকল্প স্বীকারজনিত দোষ। তার কারণ আমরা বলেছি যে যদি এই দুটো বিকল্প সম্পর্ক আমাদের অবিসংবাদী হয়, তাহলে সেই বিকল্পের একটিকে অবশ্যই দ্বিতীয় আশ্রয় বাক্যে অস্বীকার করতে হবে, স্বীকার করা যাবে না। যদি স্বীকার করা হয় তাহলে সেক্ষেত্রেই তোমার বিকল্প স্বীকারজনিত দোষ ঘটবে। দুটো ফোন রয়েছে, দুই ছাত্রছাত্রী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার, কি আছে টেলিফোন লাইনে প্রথমে? হ্যালো। হ্যালো স্যার, হ্যাঁ, মিন্টু সম্ভবত, বলো। আমি বলছি স্যার, তোমার প্রশ্নটা বলো প্লিজ। বুঝতে পারলাম না, তোমার please। প্রশ্ন পরিষ্কার হলো না। হ্যালো। হ্যালো স্যার, তোমার বাড়ির টেলিভিশন সেটের সাউন্ডটা মিউট করো, আমি ততক্ষণ দ্বিতীয় কলার যে রয়েছে তার কাছ থেকে শুনে নিই একবার। দ্বিতীয় কলার কে রয়েছে? হ্যালো। প্রাকল্পিক নিয়মগুলি ভঙ্গ করলে প্রাকল্পিক নিরপেক্ষ নিয়মগুলি ভঙ্গ করলে চুক্তিতে কি কি দোষ দেখা যায় এটা একটু বুঝিয়ে দেবেন প্লিজ। আচ্ছা, শুনতে থাকো তুমি। যে প্রশ্নটি লাস্ট করলো যে প্রাকল্পিক বৈধতার নিয়ম লঙ্ঘন করলে কি কি দোষ হয়। আচ্ছা, আবার একটু বলে নিই, প্রাকল্পিক ন্যায়ের বৈধতা দুরকম ভাবে, একটা হচ্ছে গঠনমূলক, একটা হচ্ছে ধ্বংসমূলক। গঠনমূলকের ক্ষেত্রে বলা হয়েছিল যে প্রধান আশ্রয় বাক্যের পূর্বগকে আমরা যদি দ্বিতীয় আশ্রয় বাক্যে স্বীকার করি তাহলে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে পারবো, এটাই বৈধতার নিয়ম। মানে যদি বৃষ্টি হয় তবে মাটি ভেজে, দ্বিতীয় আশ্রয় বাক্যে বললাম বৃষ্টি পড়েছে সুতরাং মাটি ভিজেছে, তার মানে দ্বিতীয় আশ্রয় বাক্যে আমরা পূর্বগকে স্বীকার করে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করলাম, বৈধ। তুমি বলেছো দোষগুলো, এবার দোষ তখনই হবে যে আমরা দ্বিতীয় আশ্রয় বাক্যকে পূর্বগকে দ্বিতীয় আশ্রয় বাক্যে স্বীকার করার কথা বলেছি। এবার যদি এরকম কোনো একটা যুক্তি আসে যে যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে, দ্বিতীয় আশ্রয় বাক্যে বলা হলো মাটি ভিজেছে, সুতরাং সিদ্ধান্তে বলা হলো পূর্বগকে বৃষ্টি পড়েছে, যদি এটা হয় তাহলে কিন্তু এটা দোষ হবে। দোষটা কি দোষ হবে? অনুগ স্বীকারজনিত দোষ। কেন না, বৈধ নিয়মে বলা হয়েছে যদি স্বীকার করতেই হয় তাহলে আমরা পূর্বগকে দ্বিতীয় আশ্রয় বাক্যে পূর্বগকেই স্বীকার করতে পারি, অনুগকে নয়। যেহেতু এখানে আমরা অনুগকে স্বীকার করে ফেলেছি সেহেতু এটা হবে অনুগ স্বীকারজনিত দোষ। এইটা হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের নিয়মটা ভঙ্গ করলে এই দোষ হয়। আর আরেকটা যে রূপ সেটা হচ্ছে ধ্বংসমূলক। ধ্বংসমূলকে কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে প্রধান আশ্রয় বাক্যের অনুগকে যদি আমরা দ্বিতীয় আশ্রয় বাক্যে অস্বীকার করি তাহলে সিদ্ধান্তে আমরা প্রধান আশ্রয় বাক্যের পূর্বগকে অস্বীকার করতে পারবো। কীরকম বলেছিলাম? যদি বৃষ্টি হয় তবে মাটি ভেজে, অনুগ কি মাটি ভেজা, দ্বিতীয় আশ্রয় বাক্যে বললাম মাটি ভেজে নি, তার মানে অনুগকে অস্বীকার করলাম, সিদ্ধান্তে কি বললাম সুতরাং বৃষ্টি পড়েনি। এটা হচ্ছে বৈধ রূপ। অবৈধ কখন হবে? যদি দেখা যায় যে দ্বিতীয় আশ্রয় বাক্যে অনুগ স্বীকারের পরিবর্তে আমরা পূর্বগকে স্বীকার করে ফেললাম। পূর্বগ কি? বৃষ্টি পড়া। আমরা যদি এরকম ভাবে বলি যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে, বললাম বৃষ্টি পড়েনি সুতরাং মাটি ভেজেনি, তার মানে আমি দ্বিতীয় আশ্রয় বাক্যে পূর্বগকে অস্বীকার করে সিদ্ধান্তে অনুগকে অস্বীকার করলাম। কিন্তু আমরা নিয়মটা কি শিখেছিলাম? নিয়মটা শিখেছিলাম আমরা দ্বিতীয় আশ্রয় বাক্যে অনুগকে অস্বীকার করতে পারবো, পূর্বগকে নয়। কিন্তু যেহেতু এখানে আমরা দ্বিতীয় আশ্রয় বাক্যে পূর্বগকে অস্বীকার করলাম সেহেতু এটি হবে পূর্বগ অস্বীকারজনিত দোষ। এটা ধ্বংসমূলক প্রাকল্পিক নয় একটি দোষ। বেশ, আরেকজন ছাত্র রয়েছে, সম্ভবত সেই ছাত্র যাকে আমি বলেছিলাম টেলিভিশন সেটের সাউন্ড মিউট করতে। বলো তোমার কি প্রশ্ন রয়েছে? হ্যালো। হ্যালো স্যার, হ্যাঁ বলো তোমার প্রশ্ন, বলো। আমি বলছি স্যার, আমি গতকাল পড়ার থেকে বিন্দু ভাষা কথা বলছি। তোমার প্রশ্ন বলো মিন্টু। হ্যাঁ, তোমার প্রশ্ন বলো। বলছি গঠনমূলক ন্যায় কি? না, কোনো কারণে যোগাযোগ সম্পূর্ণ হলো না। আসলে যতটুকু বললো গঠনমূলক বললো, তাও তো গঠনমূলক তো ভাই আমি এক্ষুনি বললাম তোমাকে, তাও তোমার ওইটুকু শূন্য বলতে পারি। প্রাকল্পিক ন্যায় দুটো রূপ, একটা গঠনমূলক একটা ধ্বংসমূলক। গঠনমূলকে সবসময় স্বীকৃতির কথা বলা হয়েছে, প্রধান আশ্রয় বাক্যের পূর্বগকে দ্বিতীয় আশ্রয় বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করলে তাকে বলা হয় প্রাকল্পিক গঠনমূলক ন্যায়।
এইটুকু বলতে পারি তোমার প্রশ্ন থেকে যতটুকু বুঝলাম, মানে ইনকমপ্লিট কোশ্চেন আর কি। স্যার আর কোনো বিষয় যেটা বুঝিয়ে দেওয়ার মতো প্রয়োজন রয়েছে এখনো পর্যন্ত আলোচনার বাইরে রয়ে গিয়েছে এমন কিছু আজকের টপিকের মধ্যে থেকে? না, আসলে আমরা যেভাবে এখন পড়াশোনাটা ঠিক করছি, আমাদের ফিলসফিতে হয় কি প্রথম চ্যাপ্টার থেকে সব সাবজেক্টেই কম বেশি সব রিলেটেড। তো সেখানে আমি টিপসের কথাটা এখন নিশ্চয়ই বলবো না, পরে বলতে হবে। আপনি বলতে পারেন স্যার। সেটা হচ্ছে আমি তিনটে টিপসের কথা তোমাদের বলতে পারি। সেটা হচ্ছে কি যুক্তিবিজ্ঞানে তোমরা যদি বাক্য থেকে বচনের নিয়মটা ঠিক করে না পড়ো তাহলে কিন্তু তোমরা কিছুতেই ভালো রেজাল্ট করতে পারবে না। জাস্ট আপনাকে বলে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ধরো তুমি কিংবা তোমার মা খুব ভালো রান্না করতে পারেন, ভালো কথা, কিন্তু তারা সবজি ঠিকমতো কাটতে পারেন না। তো তিনি যত বড়ই রাঁধুনি হন না, সবজি যদি না ঠিকমতো কাটতে পারেন তাহলে ভালো রান্না করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে আমাদের লজিকে বা যুক্তিবিজ্ঞানে আমরা কোনো বাক্য নিয়ে আলোচনা করি না, যা আলোচনা করি সব বচন নিয়ে। আর তোমাদের প্রশ্নের সমস্ত কিছুই বাক্যের আকারে দেওয়া থাকবে, সেটাকে বচনে পরিণত করে তারপরে সেটাকে সলভ করতে হবে। সেখানে আবর্তন বিবর্তন হোক, তোমার ভেন ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, বৈধতা বিচার, পদের ব্যাপ্যতা, হোয়াট এভার মেবি, কিন্তু সেখানে তুমি ধরো পদের ব্যাপ্যতা জানো বা আবর্তন বিবর্তন জানো, কিন্তু তুমি যদি বাক্য থেকে বচনে পরিণত করার নিয়মটা না জানো তাহলে ওটা জেনে তো তোমার লাভ নেই। সেই জন্য আমি সব স্টুডেন্টকে বলবো সবার আগে মন দিয়ে বাক্য থেকে বচনের নিয়মটা তোমাদেরকে পড়তে হবে। এটা কিন্তু খুবই জরুরি, এটা ছাড়া কিন্তু ফিলোসফিতে ভালো রেজাল্ট করা যাবে না। আরেকজন স্টুডেন্ট রয়েছে টেলিফোন লাইনে, সঞ্চিতা। সঞ্চিতা, বলো তোমার প্রশ্ন। হ্যাঁ স্যার, বলছি যে প্রাকল্পিক বচন আর বৈকল্পিক নিরপেক্ষ বচনের আকারটা কি? স্যার ক্লিয়ার হলো প্রশ্ন? প্রাকল্পিক বচনের আকার আর সঞ্চিতা আরেকবার যদি তোমার প্রশ্নটা বলো। প্রাকল্পিক প্রাকল্পিক নিরপেক্ষ বচনের আকার আর বৈকল্পিক নিরপেক্ষ বচনের আকার। বেশ, তুমি শুনতে থাকো। হ্যাঁ, এই তো প্রাকল্পিক নিরপেক্ষ বচনের আকার। আকারটা হচ্ছে আমি আগেই বলেছি, যদি পি তবে কিউ, এটা হচ্ছে প্রাকল্পিক বচনটা হলো। আর এইটা হলো পূর্বগ হলো, আর এটা অনুগ হলো। তবে আকারটা তবের জায়গায় আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, এইটাকে আমরা ইমপ্লাইজ বলি। মানে যদি পি তবে কিউ, এটাকে আমরা লিখি এরকম, পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ। এটা হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ বচনের গঠনমূলকটা হলো। আর যদি তোমরা দেখো পি ইমপ্লাইজ কিউ, এবার বললাম ধ্বংসমূলকটা কি বলেছিলাম, অনুগকে অস্বীকার করতে হবে। তাই এটা যদি অনুগ হয় তাহলে আমরা দ্বিতীয় আশ্রয় বাক্যে বললাম নেগেশন কিউ, সুতরাং নেগেশন পি। আবার বলছি পূর্বগতে কি হয়েছিল, প্রধান আশ্রয় বাক্যের পূর্বগকে দ্বিতীয় আশ্রয় বাক্যে স্বীকার করলে অনুগকে স্বীকার করা যায়, এটা হচ্ছে গঠনমূলক। আর এটা হচ্ছে ধ্বংসমূলকে কি বলেছি, অনুগকে যদি দ্বিতীয় আশ্রয় বাক্যে অস্বীকার করা যায় তাহলে সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করা যায়। তাই আকারটা হলো পি ইমপ্লাইজ কিউ, নেগেশন কিউ, দেয়ারফর নেগেশন পি, এইটা হলো। আর আরেকটা হচ্ছে তুমি বললে বৈকল্পিক ন্যায়ের আকার, সেটা হচ্ছে পি অথবা কিউ। অথবাকে আমরা এই ভেল সাইন দিয়ে আমরা নির্দেশ করি। যখন তোমরা সাংকেতিক যুক্তিবিজ্ঞান পড়বে তখন ডট, ভেল, ইমপ্লাইজ, ইকুইভ্যালেন্ট এগুলো তোমরা জানবে। তাহলে পি অথবা কিউটাকে যদি আকারেই বলি তাহলে পি ভেল কিউ, এটা একটা বিকল্প, এটা একটা বিকল্প। বৈকল্পিক ন্যায় বলেছে আমরা যে কোনো একটা বিকল্পকে যদি আমি অস্বীকার করি, করলাম নেগেশন পি, তাহলে এই বিকল্পটাকে অস্বীকার করলাম, তাহলে যে বিকল্পটা পড়ে থাকবে এইটা, এটাকে বলা হয় ডিসজাংটিভ সিলোজিজম। এইটা হচ্ছে বৈকল্পিক। এটার আরেকটা রূপও হতে পারে, সেটা তোমাদের এখানে সিলেবাস, সেটা হচ্ছে পি ভেল কিউ, যদি তোমরা এরম করো নেগেশন কিউ দেয়ারফর পি, তার মানে দুটো বিকল্পের যে কোনো একটাকে অস্বীকার করলে অন্য বিকল্পটাকে তুমি স্বীকার করতে পারো। এইটা হচ্ছে বৈকল্পিক ন্যায়ের আকার। একটা ছোট বিরতির সময় আছে স্যার, বিরতির পর আবারও ফিরে আসবো জি 24 ঘন্টা নিবেদিত স্কুল নিয়ে। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। আমরা জি 24 ঘন্টা স্কুলে আজকে আলোচনা করছিলাম উচ্চ মাধ্যমিকের দর্শনশাস্ত্র এবং সেখানে প্রাকল্পিক ন্যায় ও বৈকল্পিক ন্যায় নিয়ে। স্যার আপনি বলেছেন কিছু সাজেস্টিভ অর্থে প্র্যাকটিস করবার জন্য কিছু কোয়েশ্চেনের কথা আপনি বলছিলেন, বলবেন ছাত্রছাত্রীদের জন্য যদি একটু বলেন। কোশ্চেন নয়, ঠিক ব্যাপারটা হচ্ছে যে
প্রাকল্পিক বৈকল্পিক ন্যায় যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে তোমার কি কি প্রশ্ন হতে পারে, কি আসতে পারে আর কি। এই বিষয়ে সবাই জানো যে আমাদের 40 নম্বর হচ্ছে শর্ট কোশ্চেন, তার মধ্যে এমসিকিউ হয় 24টা আর এসএকিউ হয় 16টা। তো এসএকিউতে তোমাকে বিষয়টা লিখতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে কি প্রশ্ন তোমাকে এই চ্যাপ্টার থেকে আসতে পারে। তোমাকে একটা বচন দিয়ে বলে দিল এটার পূর্বগণ নির্দেশ করো, কিংবা বলতে পারে অনুগণ নির্দেশ করো। হ্যাঁ, বা তোমার এমসিকিউতেও দিয়ে দিতে পারে পূর্বগ বলে 4টে নাম দিয়ে দি বললো কোনটা পূর্বগ, সেখানে পূর্বগ অনুগ জড়িত থাকতে পারে। যাই হোক, যদি তুমি এই প্রাকল্পিক বৈকল্পিকের বৈধতার নিয়ম এবং গঠনটা ঠিক করে পড়ো আর বৈকল্পিকের এই নিয়মটা পড়ো, তাহলে তোমাদের যে 8 নম্বরের প্রশ্ন 5টি থাকে তার মধ্যে একটা 8 নম্বরের কোশ্চেন কিন্তু তোমরা নিশ্চিত কমন পাবে, যেখান থেকে মানে নম্বর কাটবার কোনো জায়গা নেই। তার কারণ হচ্ছে ধরো তোমাদের বৈধতা বিচার করতে দিলে আমরা যেভাবে জানি, তুমি যদি প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত ঠিকঠাক মতো লেখো তাহলে 1.5 নম্বর, দোষটার নাম লেখো তাহলে 1 নম্বর, ঠিক আছে। আর যদি ব্যাখ্যাটা দিয়ে দাও তাহলে তো নাম্বার কাটার কোনো জায়গায় নেই। এই জন্য ফিলোসফিতে অনেক নাম্বার ওঠে। আমি তোমাদেরকে, যারা অনেক পরে হয়তো টেলিভিশন সেটের সামনে এসছো, যারা প্রথম থেকে ছিলে না, আর আমাকে যেহেতু বলা হয়েছে যে বিষয়টা আলোচনা হবে তার বাইরে না যেতে, এবং সত্যি এটাই ঠিক যে যেটুকু আমি শিখলাম যেন সেটা ঠিকঠাক শিখি, তার মধ্যে যেন কোনো ফাঁক না থাকে। তাহলে সেই অর্থে আমরা 3-4টে ভাগে আমি ভাগ করেছিলাম। সেটা হচ্ছে কি, প্রাকল্পিক ন্যায়ের ক্ষেত্রে আমাকে প্রথমেই যেটা জানতে হবে যে প্রাকল্পিক বচনের পূর্বগ কোনটি এবং অনুগ কোনটি, এই চিহ্নিতকরণটা কিন্তু খুব জরুরি। এই চিহ্নিতকরণটা যদি তোমার ঠিকঠাক না হয় তাহলে কিন্তু বৈধতা বিচার পুরোটাই তোমার ভুল হয়ে যেতে পারে। তাহলে তুমি পূর্বগটা কিভাবে চিনবে? যদি থেকে তবে, আমি আগেও দেখিয়েছি, যদি ড্যাশ তবে ড্যাশ। তাহলে যদি থেকে তবের মাঝখানে যে ড্যাশ অংশটা আছে সেই ড্যাশ অংশটা হচ্ছে পূর্বগ। আগে একবার বলেছি যে সেই পূর্বগটা সদর্থক হতে পারে, নমর্থক হতে পারে, যা কিছুই হতে পারে, কিন্তু পূর্বগ বলতে কিন্তু টোটালটাই বোঝাবে। কোনটা না, যদি থেকে তবের মাঝামাঝি অংশটা, ঠিক আছে। আর অনুগ বলতে কোনটাকে বোঝাবে? তবের পরের অংশটা হবে অনুগ। সুতরাং তোমাদেরকে প্রাকল্পিক ন্যায়ের প্রথমেই তোমাকে দেখতে হবে যে চিহ্নিতকরণে যে তোমাদের পূর্বগ কোনটা, অনুগ কোনটা। এবার দেখতে হবে তোমাদের যে গঠন, প্রাকল্পিক ন্যায় তো দুটো ভাগে বিভক্ত, একটা গঠনমূলক একটা ধ্বংসমূলক। গঠনমূলক বোডাসপোনেন্সে হয় কি, সেখানে অস্বীকৃতির ব্যাপার নেই। গঠনমূলক এই অর্থে সবটাই স্বীকৃতি, এটা মাথায় রাখবে। খুব শর্ট ফর্মে মাথায় রাখতে পারো যে গঠনমূলকে কি হয়, পূর্বগকে স্বীকার করে অনুগ স্বীকার। তো আমি আমার স্কুলের স্টুডেন্টদেরকে ভাই বলতাম, মাথায় রাখবি যে পূর্বগ স্বীকার অনুগ স্বীকার, আর ধ্বংসমূলকে অনুগ অস্বীকার পূর্বগ অস্বীকার। এইটা যদি তোরা মাথায় রাখতে পারিস, আর বাদ বাকি যাই আসুক না কেন সেটা অবৈধই হবে, তাই না? বৈধ হতে গেলে কি করতে হবে না, প্রধান আশ্রয় বাক্যের পূর্বগকে দ্বিতীয় আশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে প্রধান আশ্রয় বাক্যের অনুগকে স্বীকার করা। এত লম্বা ব্যাপারটা যদি তোর মাথায় না থাকে, তোরা এভাবে দেখতে পারিস, প্রধান আশ্রয় বাক্যটা তো প্রাকল্পিক বাক্য হতেই হবে, নাহলে তো সেটা প্রাকল্পিক ন্যায়ের মধ্যে পড়বেই না। সুতরাং আমাদের সময় একদম আচ্ছা, তাহলে তোদের এভাবে পূর্বগ স্বীকার অনুগ স্বীকার দেখবি, আর অনুগ স্বীকার পূর্বগ স্বীকার দেখবি, তাহলেই সেটা তোরা পেয়ে যাবি আশা করা যায়। আমাদের সময় যেহেতু একদম শেষ, অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আগামীকাল জি 24 ঘন্টা ই স্কুলে মাধ্যমিকের বাংলা থাকছে। আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের এই স্কুল নিয়ে অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা।